অবশেষে পুলিশের জালে দেবরাজ, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ গ্রেপ্তার। রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা, ভিন রাজ্যে পালানোর চেষ্টা দেবরাজের। এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হলো না। কিভাবে, কোথা থেকে দেবরাজ পুলিশের জালে এলো, এসটিএফ এর জালে এলো, সেটাই জানার চেষ্টা করব, কারণ শেষ রক্ষা হলো না। পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী, এই দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। হাইকোর্টের রক্ষা কবচ পেল না, না পেয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলো, ভিন রাজ্যে পালানোর চেষ্টা করলো, আর এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হলো না। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আরো ডিটেইলস জানতে পারবো। অনুপ, কিভাবে, কোথা থেকে দেবরাজকে পাওয়া গেল, কিভাবে এসটিএফ এর জালে দেবরাজ? দেখো, পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড যখন পালিয়ে যাওয়ার আগে কিন্তু দেবরাজ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর পক্ষ থেকে, এবং ভিন রাজ্যে যখন পালিয়ে যাচ্ছিলেন সেই সময় বেঙ্গল এসটিএফ পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজ চক্রবর্তী হদিশ পাওয়ার জন্য একাধিক জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছিল, কিন্তু তার কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে ফোনের একাধিক টাওয়ার লোকের থেকে শুরু করে যাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তাদের দিকে নজর রাখে, এবং তার পরবর্তী ক্ষেত্রে জানতে পারে পুরুলিয়া সীমান্ত হয়ে ঝাড়খণ্ডে পালিয়ে যাচ্ছিলেন দেবরাজ চক্রবর্তী, এবং ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার আগেই দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যে এসটিএফ এর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, সেই তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাগুইআটির যে বাসিন্দা অর্থাৎ এক প্রমোটার কিশোর হালদার, তিনিও অভিযোগ করেছেন এই প্রমোটার যে তোলাবাজির অভিযোগ করেছে, যে অভিযোগের ভিত্তিতে সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু যে কাউন্সিলর গ্রেপ্তার হয়েছিল, সেই মামলাতেই কিন্তু অভিযুক্ত ছিল একেবারেই দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তীকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ এক নয়, একাধিক অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী অশান্তি 2021 সেই মামলায় অভিযুক্ত হয়ে রয়েছেন। অন্যদিকে আয় বহির্ভূত একাধিক কিন্তু বেনামি সম্পত্তি থেকে শুরু করে আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ কিন্তু বিপুল পরিমাণে, সেই মামলা। দেবরাজের বিরুদ্ধে আর কি অভিযোগ রয়েছে সেগুলো জানবো, তবে তার আগে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি, তার রিয়াকশন শোনাবো। প্রসেনজিতের আত্মায় শান্তি পাবে, কাকিমা অনিমা কাকিমা শান্তি পাবে। বাচ্চা ছেলেকে খুন করেছিল বিজেপি করার অপরাধে। কিরকম নেতা সে, তার বউ বাচ্চাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। মেরুদণ্ডের অভাব, চুরি করার সময় মনে ছিল না, 2 পয়সা একটা কাউন্সিলর, তার হচ্ছে 1,500 কোটি টাকার সম্পত্তি, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, নাহলে বউ কম দোষী নয়। আচ্ছা, পুরোনো কথাটা আছে না, কেন গানটা ছিল, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতেছেন। প্রাণনাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে, 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কিরকম বাবা আছে, তার বাচ্চার খোঁজ পর্যন্ত নেয় না। এটাকে নেতা যারা শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছ, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়? এক একটা করে অ্যারেস্ট আমি বলেছিলাম রাজারহাট গোপালপুর চোর মুক্ত হবে, রাজারহাট গোপালপুরের কোনো গুন্ডা থাকবে না। যদি গুন্ডা কেউ হয় এখানকার, মানে ভগবান যদি কেউ হয় জনগণের ওপর কেউ থাকবে না। আমার সেই কথা আজও একই আছে, পুরনো কোনো গুন্ডা থাকবে না, নতুন কোনো গুন্ডার জন্মাবে না। 7ই জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন দেবরাজকে নিয়ে। কি বলেছিলেন শোনাবো। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপিগুলো আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গানে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব। এই দেবরাজ, তার বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে, শুধু একটা অভিযোগ নয়। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে জানতে চাইবো, রাতে দেবরাজকে বাগুইআটি থানায় আনার কথা, কিন্তু অনুপ
একটা অভিযোগ তো নয়, এই দেবরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে, আর কি কি অভিযোগ রয়েছে এই দেবরাজের বিরুদ্ধে? তো দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শুধুমাত্র এই একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির একাধিক যে অভিযোগ রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে প্রাথমিক নিয়োগদের দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা হয়েছিল। শুধু সেই অভিযোগ নয়, চাকরি দেওয়ার নামে কিন্তু এই অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে 2021-এ ভোট পরবর্তী যে হিংসার ঘটনা, সেই ঘটনায় দেবরাজ চক্রবর্তীর নামে কিন্তু অভিযোগ ছিল। এবং অন্যদিকে আয় বহির্ভূত সম্পত্তি, বিপুল পরিমাণে সম্পত্তি, সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। দেবরাজ চক্রবর্তীর যেভাবে কম দিনের মধ্যে উত্থান হয়েছিল, সেই রকেটের গতিতে কিন্তু সম্পত্তির পরিমাণও বেড়েছিল। এরকম একাধিক তার বিরুদ্ধে কিন্তু বাগুইআটি থেকে শুরু করে উত্তর 24 পরগনা গোটা জেলা জুড়ে কিন্তু এই অভিযোগ রয়েছে। তার কারণ উত্তর 24 পরগনা জেলার তিনি গোটা দায়িত্বে ছিলেন, তার কথাতেই সবকিছু হতো। অন্যদিকে ব্যারাকপুর জেলা সাংগঠনিক তিনি কিন্তু দায়িত্বে ছিলেন, যুব উত্তর সভাপতি ছিলেন, এবং সেই সুবাদে কিন্তু একাধিক জায়গা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তার একাধিক ঘনিষ্ঠ কাউন্সিলরের মাধ্যমেই কিন্তু এই সমস্ত গোটা কাজকর্ম তিনি করাতেন, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু বাগুইআটি থানা এলাকায় তার বিরুদ্ধে একটি তোলাবাজির মামলা ছিল, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দেখলে দেখা যাবে সিবিআই এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ভোট পরবর্তী অশান্তির ঘটনা সিবিআই এর কাছে সে মামলা পরবর্তী ক্ষেত্রে আরও একটি অভিযোগ ছিল। অন্যদিকে বিপুল পরিমাণে আয় বহির্ভূত যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, এই অভিযোগ ছিল। যেখানে জামিন যখন নাকচ হয়ে যায়, তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে, রাতের মধ্যেই তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হবে, যেহেতু বাগুইআটি থানার একটি কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আগামীকাল আমরা কথা বলেছিলাম দেবরাজের এই গ্রেফতারি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি আশঙ্কা করছেন যাতে কোনোভাবে বেল না পেয়ে যায়। আমরা কথা বলেছিলাম ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির সঙ্গে, তার রিয়াকশনও শোনাবো। আমরা কথা বলেছিলাম তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের সঙ্গে, তার রিয়াকশনও শোনাবো। আমার দুঃখ হয়, মা বাবারা নাম রেখেছিল দেবরাজ, এ তো দেখছি রাবণ রাজ। চারিদিকে চুরি দুর্নীতি। আমার মনে হয় যে এই চুরি দুর্নীতির থেকে এদের যেন তাড়াতাড়ি বেল ফেল না পেয়ে বেরিয়ে যায়, ওইটাই আমার ভয়। অনুসন্ধানকারী সংস্থাকে বাহবা এবং সাবাসী জানাই, এবং আমাদের এই নাগরিক বৃন্দ যারা আছে পশ্চিমবঙ্গের নাগরিকদের, যে দুর্নীতি মুক্ত বাংলা পেতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এদের চুরি চামারি এখন রহস্য রোমাঞ্চ সিরিজের মতো হয়ে গেছে। যেখানেই হাত দেবেন তৃণমূলের, সেখানেই গন্ধ বেরোচ্ছে। দুঃখজনক পরিস্থিতি। এই তো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হচ্ছে ছোট ভাইপোর একটা বাইরেটেড ভার্সন। ভাইপো একে দিয়ে এই বহু ধরনের অকাম কুকাম এগুলো করাতো। যতদিন তৃণমূলের সরকার ছিল, এই ধরনের গুন্ডা, সমাজ বিরোধী, এই ধরনের তোলাবাজরা দাপিয়ে বেরিয়েছে। দেবরাজ চক্রবর্তী এমন একজন যাদেরকে তৃণমূলের বিভিন্ন নেতাদের কর্মীদেরকেও যাকে তোলা দিতে হতো। তো খুব স্বাভাবিক আছে এই বিষয়টা হওয়ার। এখন আইনের শাসন এখানে যখন প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে সেইভাবেই কাজকর্ম হবে। যারা চুরি করবে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, যারা মহিলাদের উপর অত্যাচার করবে, তাদের জায়গাটা ঘর নয় শ্রীঘর, সেটা পরিষ্কার আমাদের বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজ পরিষ্কার গোটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন, তৃণমূল আসার পর যাদের সম্পত্তি বেড়েছে, যারা মানুষের টুটি টেপে কার্যত টাকা কেড়ে নিয়েছে, তাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের তো ঘর থেকে শ্রীঘর যেতেই হবে। এটা স্বাভাবিক। এটা পুলিশের যে নিয়ম নীতি রয়েছে, যেটা আইনের শাসন রয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। বাংলা মানুষ এর জন্যই তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, যাতে যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদের ঘর নয় শ্রীঘরের স্থান হয়। অনুপের কাছে যাব। বাগুইআটি থানায় আনার কথা রয়েছে দেবরাজকে পুরুলিয়া থেকে এসটিএফ জালে নেয়। এরপর এসটিএফ কিভাবে এগোবে কি জানা যাচ্ছে অনুপ এখনো পর্যন্ত? তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হবে। তো ইতিমধ্যে পুরুলিয়া সীমান্ত থেকে বাগুইআটি থানার উদ্দেশ্যে এসটিএফ এর পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে রওনা দিয়েছে, এবং কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 12টার পরে দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানায় নিয়ে আসা হবে এবং সেখানেই রাখা হবে তাকে রাতে, এমনটাই খবর। যেহেতু বাগুইআটি থানার যে তোলাবাজির মামলা, সেই মামলায় দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাগুইআটি থানা থেকেই সকালে তার মেডিকেল পরীক্ষা করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে, বারাসাত আদালতে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেই সমস্ত মামলায় তাকে নতুন করে নিযুক্ত করা হবে। কিন্তু যে মামলায়
মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটা হচ্ছে বাগুইআটি থানায় যে তোলাবাজির মামলা ছিল, সেই মামলায় দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই পুরুলিয়া অর্থাৎ ঝাড়খণ্ড সীমান্ত পুরুলিয়া, সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে। বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে ইতিমধ্যেই পুরুলিয়া সীমান্ত থেকে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে তারা রওনা দিয়েছে এবং কিছুক্ষণের পর অর্থাৎ রাত 12টার পরে সরাসরি একেবারে বাগুইআটি থানা, সেখানে তাকে নিয়ে আসা হবে। রাতে থানাতেই সেখানে রাখা হবে এবং সকালবেলা মেডিকেল করানোর পরে ঠিক দুপুরে 11টার পরে বারাসাত আদালতের উদ্দেশ্যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আদালতে পেশ করার পরে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করাবে এই তোলাবাজির মামলায়। বেশ, অবশ্যই নজর থাকবে অনুপ। তৃণমূলের আমলে স্বাস্থ্য নিয়ে তো বেশ কিছু প্রকল্প ছিল, কিন্তু তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন সেবাশ্রয়। এবার সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। কেন? কারণ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে কারণ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে। হ্যাঁ, 1 নম্বরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একেবারে কয়েকশো কোটির দুর্নীতি অভিষেকের চালু করা এই সেবাশ্রয়ের বিরুদ্ধে। আর একাধিক অনিয়মের অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিজিতের অভিযোগপত্রে ফলতার জাহাঙ্গীর খান মানে পুষ্পারও নাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধেও অভিযোগ। বিষ্ণুপুরের টিএমসি বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পরিয়েছে এবং জোর করে ফোর্সফুলি ডায়মন্ডবাসীর মানুষদেরকে ওই সেবাশ্রয় যেতে বাধ্য করেছে। কেন? ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে। হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, PNDT অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। আমরা অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় যে অর্গানাইজার ছিল এবং তার যে আবার আত্মসহায়ক অয়ন ঘোষদস্তিদা তার নামে করা আছে। এছাড়া যত এখানে অপারেশনাল অ্যাসেট যারা ছিল অভিষেক ব্যানার্জির, দিলীপ মণ্ডল, নবকুমার বেতাল, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, আপনার সামিম, গৌতম অধিকারী আর যারা আছে সব। এই যে দেখছেন, এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার যে অভিষেকের সঙ্গে রয়েছে। এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এই হোমিওপ্যাথি ডাক্তার সেবাশ্রয় রয়েছিল, তার সব ফুটেজ আছে আমাদের কাছে। সেবাশ্রয় 1 এবং 2 দুটো হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে। নামেই সেবাশ্রয়, আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল MBBS পাস করা ডাক্তার এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার এবং কিছু MBBS স্টুডেন্ট ছিল। যন্ত্রাংশ ম্যাক্সিমাম CMOH বা SDO বা DM অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা CMOH কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা, যে কারা পাঠাচ্ছে নার্সিংহোমগুলো, প্রাইভেট নার্সিংহোমে কে পাঠাচ্ছে তার সঙ্গে হয়তো সে জড়িয়ে থাকতে পারে। তদন্ত করলে দেখা যাবে যে মানুষের উপকার বেশি হয়নি, হয়তো ক্ষতি অনেক হয়েছে। সেবাশ্রয়ের বিরুদ্ধে কি অভিযোগ? সেবাশ্রয় ক্যাম্পে আল্ট্রাসাউন্ড, পোর্টেবল এক্সরে ব্যবহারে বিধি লঙ্ঘন, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগীর চিকিৎসা, প্রেসক্রিপশন, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। এর আগেও ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ওষুধ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাটি খুঁড়ে আমরা দেখেছি সেবাশ্রয়ের লোগো লাগানো প্রচুর ওষুধ উদ্ধার হয়েছে। এই ওষুধগুলির দাম কয়েক কোটি টাকা বলে অভিযোগ ওঠে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আমরা দেখেছিলাম 11ই মেতেও মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ উদ্ধার হচ্ছে এবং যেখানে সেবাশ্রয়ের লোগো ছিল সেই সব ওষুধে। বহু ক্ষেত্রে ওষুধ দেখা গেছে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার ওষুধ। আর এই সেবাশ্রয়ের ওষুধ ঘিরে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে।
অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য তো অ্যালোপ্যাথি ডাক্তার প্রয়োজন, কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার না হলেও কিভাবে তাদের দিয়ে সেবাশ্রয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা হতো, প্রশ্ন তুলে সরব চিকিৎসকরাই। যতক্ষণ না আমাদের পার্মানেন্ট আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি, সেটা এমবিবিএস করার পরে এবং মাস্টার ডিগ্রি করার পরে সেটারই আরেকটা অ্যাডিশনাল ডিগ্রির রেজিস্ট্রেশন হয়, যতক্ষণ আমাদের সেই রেজিস্ট্রেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে, ততক্ষণ আমরা কিন্তু বৈধভাবে পশ্চিমবঙ্গের কোথাও বা ভারতবর্ষের কোথাও প্র্যাকটিস করতে পারি না। আয়ুর্বেদের বলুন বা হোমিওপ্যাথির বলুন, তারা কিন্তু এই ব্যাপারে খুব ডিটেল কিছু জানে না, বা মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে সে সম্পর্কে তাদের কোনো আইডিয়াও থাকে না, এবং তারা সে প্র্যাকটিস করতে পারেও না। আইনতভাবে সেটাও কিন্তু করা অপরাধ। যদি আমাদের মাননীয় সাংসদ এই কাজ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে তিনি একটা অপরাধ করেছেন এবং তার যথাযোগ্য আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ওদেরকে নিয়ে গিয়ে প্রেসক্রিপশন করিয়েছে, এটা তো মানে আমি বলবো এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি স্যার, তার কাছেও আমার অনুরোধ থাকবে এটার একটা সঠিক তদন্ত কমিশন বসানো উচিত, যে কি ধরনের সরকারের টাকা কিভাবে লুট হয়েছে। এবং এটাও আমি বলবো যে বাইপাসের ধারে বা বিভিন্ন জায়গায় যে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে, তারা কিভাবে এর সাথে যুক্ত, তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং ওই টাইম পিরিয়ডে যে সমস্ত পেশেন্ট, অনেক পেশেন্ট চিকিৎসা হয়েছে, তাদের যদি কোনো ভুলভাল চিকিৎসা হয়ে থাকে, এর দায় কিন্তু এই ভাইপো এবং তার সাথে যারা অ্যালাইড ছিল তাদেরকে নিতে হবে এবং তাদেরকে বের করা হোক। শুধু প্রতারণ নয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসকদের সাজানো হতো নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট বলে। আপনি সেবাশ্রয় প্রকল্পে বসে পিসিপিএনডিটি অ্যাক্ট লঙ্ঘন করে সেখানে ইউএসজি করছেন, এটা হতে পারে না। এক্সরে করছেন, তার এআই রিপোর্ট জেনারেটেড হচ্ছে, প্যাথোলজিস্টের সাইন ছাড়া আপনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং ইসিজি করে দিচ্ছেন উইদাউট এনি রিপোর্ট। অন্তত এমবিবিএস করার পর 1 বছর রোটেটরি হাউসম্যানশিপ বা ইন্টার্নশিপ শেষ করার পরে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর পাবেন, তবেই আপনি সেখানে প্রেসক্রিপশন করতে পারেন। ছাত্রছাত্রীদের ব্যবহার করা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শুনেছি ডাক্তার নন কোনো সিস্টেমের, তারাও ডাক্তার সেজে সেখানে কিন্তু এই ভাওতাবাজির প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন। সেবাশ্রয় নিয়ে অভিযোগ, পুলিশ তদন্ত করবে জানালেন মুখ্যমন্ত্রী। অভিষেককে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। ও মডেল তো দেখিয়েছেন বা ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন এবং ক্রিমিনাল অ্যাক্ট এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। চিকিৎসক নয় তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথা বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরি চামারির না কিংবদন্তি হয়ে গেছেন। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ, কিন্তু এই নিয়োগ দুর্নীতির টাকা ঘুর পথে কার হাতে? বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তাপস মণ্ডল। সংগঠক শিক্ষকদের মোটা অঙ্কের একটা টাকা আমি কুন্তলের হাতে তুলে দিয়েছিলাম। মাঝখানে অবশ্য শান্তনু ব্যানার্জি, যে অভিষেকের খুবই হয়েছিলেন, উনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে শান্তনুকে অ্যাভয়েড করে কুন্তল টাকা পাঠাচ্ছে এক কাকুর কাছে, হুইজ কাকু, কালীঘাটের কাকু। ওই কালীঘাটের কাকু সম্পর্কে আমি যখন খোঁজ খবর নিলাম, আমি জানতে পারলাম অভিষেকের লোক এবং অভিষেক ব্যানার্জির ব্যবসাপত্র দেখে। আমি তখন ভাবলাম তাহলে সঠিক জায়গায় টাকা পয়সা যাচ্ছে। টাকার এই লেনদেন হচ্ছে, তখন কি অভিষেকের নাম সামনে এসছে? অভিষেকের হ্যাঁ, বারবার বলেছে অভিষেকের চাপ আছে, টাকা চাইছে, তাড়াতাড়ি টাকা দাও। কুন্তল যে কাকুর কাছে টাকা পাঠাচ্ছে এ প্রমাণও আমার কাছে আছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরবিন্দ রায় বর্মন, সেও আমার মানে কুন্তল ছিল না এরকম 2-1 টাকা রিসিভ করেছে। এই জায়গাতে আমি নিশ্চিত যে সব টাকা, আমার সব টাকা পৌঁছেছে কি না যাই না, তবে টাকা পৌঁছেছে। আপনি কখনো দিয়েছেন যে অভিষেকের কাছে সরাসরি টাকা? না, সবই কুন্তলে হবে, সব কুন্তলের মারফত দিয়ে। সব মিলিয়ে সেটা কত অ্যামাউন্ট? ওই তো টোটাল আমি তুলে দিয়েছি 19,44,50,000 টাকা। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খোঁজ করতে তার বাড়িতে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা।
সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? সুজয়বাবু আছেন? কেউ সাড়া দিলেন না। অগত্যা কালীঘাটের কাকুকে ফোন, কি